ভিডিওটা যে কি বলে শুরু করব সত্যিই বুঝে উঠতে পারছি না, কারণ অনেকক্ষণ আগে ক্যামেরা অন করে বসে আছি, ভাবছি কি বলবো না বলবো, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শুরু করা উচিত, কিভাবে তোমাদের বলবো, এতগুলো মনে প্রশ্ন। অ্যাকচুয়ালি লাস্ট যে আমার ভিডিও ভ্লগ অনেক দিন হয়ে গেল আপলোড করিনি, তোমরা হয়তো দেখেছো। এমনিতেই মাঝে মধ্যে ইররেগুলার হয়, তো কাজের চাপে হয় ইররেগুলারটা। কিন্তু এই কটা দিন যে ভিডিও আমি আপলোড করিনি সেটা কাজের চাপ সেরকম না, বাট মন মানসিকতা কোনোটাই আমাদের বাড়ির কারোর ভালো নেই। সেই কারণে ভিডিওটা মানে কোনো ভিডিওই করতে পারিনি, সেই সিচুয়েশনেই ছিলাম না। ভাবতে অবাক লাগে যে লাস্ট একটা ভিডিওতে, আমার লাস্ট একটা কি দুটো ভিডিওতে না, আগে যে আপলোড করেছিলাম তার আগের ভিডিওটাই, যে মানুষটা ছিল সেই মানুষটা আজকে আর নেই। সত্যি এটা ভাবা যায় না। আমি যখন লাস্ট এখান থেকে যাই, উলুবেড়িয়া থেকে যাই, তখন মানুষটাকে দেখলাম চেয়ারে বসে আছে, আমি বলে বেরিয়ে গেলাম, তারপর সেই মানুষটাকে এসে আমি দেখতে পেলাম না। মানে এটা না, এটা তখন যখন শুনেছিলাম তখন মনে হয়েছিল যে একটা মানে স্বপ্ন দেখছি বা কিছু এরকম টাইপের, বা ভুল শুনছি এইরকম টাইপের। মানে যে যে মানুষটা বসেছিল, আমি সেই মানুষটাকে বলে বাড়ি গেলাম, আর ফিরে এসে সেই মানুষটাকে আমি দেখতে পেলাম না, এই ব্যাপারটা সত্যিই ভাবা যায় না। হয়তো তোমরা ততক্ষণে বুঝে গেছো আমি কার কথা বলছি। দীপ্তর বাবা, মানে আমার শ্বশুর মশাই, তিনি আজকে প্রায় 5 দিন হলো, 5-6 দিন হলো মারা গেছেন। অসুস্থ ছিল, একটু অসুস্থ ছিল, প্রেশার লো হয়ে গেছিলো, সেই কারণে মা বললো যে হসপিটালে নিয়ে গেছিলো, নার্সিংহোমে, প্রাইভেট হসপিটালে। ওখানে গিয়ে 2 দিন আইসিইউতে ভর্তি ছিল, 1 দিন ভেন্টিলেশনে ছিল। দেন তারপর সেই মানুষটা নেই। মানে দীপ্ত এতটা পরিমাণ ভেঙে পড়েছে, ওকে আমি দুটো সময় কাঁদতে দেখেছি এত বছর, মানে সরি এত বছর বললে ভুল হবে, এই 1-1.5 বছর হলো ওকে আমি জাস্ট দুটো সময় কাঁদতে দেখেছি। একটা হচ্ছে মানে আমি কিছু বললেও খুব ইমোশনাল হয়ে যায়, সাথে সাথে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আর একটা ওর বাবার সময়, মানে এই দুটো ব্যাপারে ওকে আমি সবসময় ইমোশনালি দেখি। এর আগেও যখন বাবা অসুস্থ ছিল ও সব কিছু করেছে, নিজে হাতে সব কিছু করেছে যতটা পেরেছে। এবার ওর তো অফিস থাকতো, এবার সকাল 8টা থেকে রাত্রি 7টা-8টা পর্যন্ত অফিস, বাট তার মধ্যে যেটুকু ওর সময় পেতো, যেদিন ছুটি থাকতো সেদিন সময় পেতো, সব সময় দেখতো। দীপ্তর একটা খুব ভালো গুণ আছে, সেটা হচ্ছে আমাদের বাবা মা তো সবসময় আমাদের মানে ফোন করে, আমরা বাইরে গেলে আমাদের ফোন করে, কিরে কোথায় আছিস, পৌঁছেছিস, সেই কোনো দরকারেও ফোন করে, তাদের দরকারে। কিন্তু আমরা কি হই, 4-5 বার 6বার ফোন করার পর আমরা বিরক্ত হয়ে যাই। হয়তো কাজের মাঝখানে থাকছি, ফোন করছে, আমরা বিরক্ত হচ্ছি। বাট এটা যদিও করা উচিত নয়, কিন্তু সেটা দীপ্ত করে না। ওকে আমি কোনোদিন দেখিনি। আমি যখন ওর সাথে থাকি, মা মানে শাশুড়ি মার কথা বলছি, অনেকবার ফোন করে, বহুবার ফোন করে, মাঝে মধ্যে বাবা করে, একই বিষয় নিয়ে বাবা ওকে ফোন করে, বাট ও কখনো বিরক্ত হয় না। ওকে আমি সেভাবে কখনো বিরক্ত হতে দেখিনি। আমি ওকে মাঝে মধ্যে বলি, তুমি বিরক্ত হও না, এতবার ফোন করছে। আমার মা হলে তো আমি ওকে কথা শুনিয়ে দিতাম মাকে। তো ও একদমই বিরক্ত হয় না। আর ওই দীপ্তর মতো ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, কারণ ও প্রচুর খেয়াল রাখে, প্রচুর। বাবা মা এখনকার দিনের ছেলে হয়েও না, এখনকার দিনের ছেলে হয়েও এখনকার দিনের ছেলের মতো নয়। ও পুরোটাই ব্যাকডেটেড, তোমাদের বলেছি হয়তো, বাট হয়তো সেই কারণেই বাবা মায়ের প্রতি এত তার ভালোবাসা, এত তার খেয়াল রাখে সব কিছু বিষয়ে, যে যা যা নিয়ম কানুন হয় আর কি, সব কিছুই করতে হচ্ছে। ওই ওই হব্বিসি রান্না করে যে একবার খাওয়ার ব্যাপারটা, একবারই রান্না হয় একবারই খাই, বাট আজকে হ্যাঁ, আজকে আবার রান্না হবে না, কারণ আজকে হচ্ছে একাদশী। আজকে রান্নাই হবে না, আজকে সারাদিন ওই ফলমূল খেয়েই থাকতে হবে। তাছাড়া এই কদিন যতদিন হয়েছে, 6 দিন 5 দিন আমরা রান্না করে, মানে একবেলা রান্না করে খেয়েছি, আর দুবেলা শুকনো খাবার। ও কি বলবো, লাস্ট যখন আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার 4-5 দিন আগে, হ্যাঁ বাড়ি যাওয়ার 4-5 দিন আগে মা ছিল না। তো এখন যে মানুষটা নেই, যখন মানুষ থাকে না, আমাদের মাঝখানে আর থাকে না, তখন না তার কথা আরও বেশি বেশি করে মনে পড়ে। যখন একটা মানুষ আছে ঠিক আছে, থাক, ও তো আছে, বাট যখন মানুষটা আমাদের মধ্যে থাকে না, তখন তার কথা সত্যি আরও বেশি বেশি করে মনে পড়ে। ইনফ্যাক্ট যারা মানে কি বলবো, সবার যারা তাদের সাথে অ্যাটাচ থাকে, মানে যারা মারা যাচ্ছে, যা তাদের সাথে অ্যাটাচ থাকে, বা
যারা অ্যাটাচ নাও থাকে সবার কথা, মানে সবারই তখন মানে তার কথা মনে পড়ে। এখন ওই বাইরে বেরোলেই, মানে ঘর থেকে বেরোলেই, বাইরে তো ডাইনিং, বাবা ওখানে বসে থাকতো। এর আগের দিন আমি নখ কেটে দিচ্ছিলাম রাত্রিবেলায়, মানে বাবা দীপ্তকে ডাকছিল নখ কাটার জন্য, তোমাদের তো বলেছি নখ কাটার জন্য দীপ্তকে ডাকছিল। দীপ্ত বললো আমি তো পারবো না, কারণ বাবার কি বলো তো, নখ, এই যে আমার নখ আছে তো, নখের সাথে সাথে কিন্তু নখের তলায় যে চামড়াটা সেটাও বাড়ে, তো ওই নখ কাটাটা খুব কঠিন হয়ে যায়। তো বাবা যখন দীপ্তকে ডাকলো, দীপ্ত বললো আমি তো পারবো না, ওই রকম ব্লাড ফ্লাড বেরিয়ে যাবে, ভয় লাগে আমার। এবার সবাই তো সব কাজ পারে না। এবার আমি দীপ্তকে বললাম যে ঠিক আছে, আমি পারবো, অসুবিধে নেই। তো আমি আস্তে আস্তে বাবার নখগুলো কেটে দিলাম। তো নখ কেটে দেওয়ার পর যখন পরে আবার একদিন নখ বড় হলো, না নখ কাটার ব্যাপারটা প্রায় 10 দিন মোটামুটি হয়ে গেল, 10-15 দিন হয়ে গেল। বাবার নখ খুব তাড়াতাড়ি বাড়ে। তো বাবা নাকি আবারও দীপ্তকে বলেছিল যে, আমি তখন ওখানে ছিলাম, যে প্রিয়াঙ্কা থাকলে নখটা কেটে দিত। তো এইসব ছোটোখাটো ব্যাপারগুলো না, যখন মানুষটা থাকে না তখন খুব বেশি মনে পড়ে আরও। বাবা যখন একদিন শুয়েছিল তখন আমাকে ডাকছে, মাঝে মধ্যে প্রিয়াঙ্কা বলে ডাকতো, ছোট বৌমা বলে ডাকতো। তো মা তখন ছিল না, মা তখন বাজারে গেছিলো। আমাকে সন্ধ্যাবেলায় আমাকে বললো কিছু একটা দাও, জল দাও খাবো। আমি বললাম তুমি তো শুয়ে আছো, আমি কি তোমাকে তুলে দেবো, তুলে জল খাইয়ে দেবো? বললো না, তুমি তুলতে পারবে না, তোমার শাশুড়ি পারবে। তাই আমি বললাম, যে আমাকে বললো দুটো বিস্কুট দাও শুকনো, আমি খাবো, খিদে পেয়েছে। তাই বললাম শুকনো বিস্কুট খেলে তো গলায় বেঁধে যাবে, কি করে খাবে? তাই বললো যদি পারো তাহলে একটু ভিজিয়ে দাও, ভিজিয়ে খাইয়ে দাও। খাইয়ে দিলাম। মানে বাবা না, তোমাদেরকে তো এর আগেও বলেছি যে মানে মানুষটা কখনো কাউকে হুকুম করতো না, যতক্ষণ পারতো সে ততক্ষণ করতো। কোনোদিন কাউকে হুকুম করেনি কোনো বিষয়, যতক্ষণ পেরেছে ততক্ষণ করে গেছে। যদিও হুকুম করার মতো মনে হয়েছে তখন মানে সরাসরি বলেনি যে আমাকে এটা করে দাও। অনেকে বলে না যে এটা করে দাও, ওটা করে দাও। তো বাবা সেরকম টাইপের মানুষ ছিল না। বাবা ছিল যে তুমি এটা একটু সময় পেলে করে দিও, বা এটা হলে ভালো হতো, মানে এইরকম যে তোমাকে করতেই হবে এরভাবে কখনো বলতো না। লাস্ট পর্যন্ত নিজের মানে চাও সে করে খেত, তোমাদের তো দেখিয়েছি, নিজের চা করে খাওয়া, বাসনপত্র ধুয়ে রাখা, কাউকে দিত না, নিজে নিজেই করে রাখতো। তো এই যে এখন এখন মানুষটা নেই, এখন খুব মনে পড়ছে। তবে এই আমার লাইফে এরকম দুটো সিচুয়েশন হলো, এই দুটো সিচুয়েশনে আমি খুব ভালোভাবে এটা উপলব্ধি করেছি যে মানুষ যখন থাকে তার গুরুত্ব কেউ দেয় না। সত্যি, মানুষ যখন বেঁচে থাকে গুরুত্ব সেভাবে কেউ দেয় না। মানুষটা যখন মারা যায় তখন কত নিয়ম কানুন, তখন সেই মানুষটার কথা সবার কত মনে পড়ে, তখন মনে হয় যে এই করলে ভালো হতো, ওই করলে ভালো হতো। এখন হচ্ছে এই সিচুয়েশন, সেই কারণে ভিডিও আপলোড করতে পারছি না। আর চোখ মুখের অবস্থা দেখে কিছু মনে করো না, কারণ এই কতদিন হয়ে গেল কিচ্ছু না, জাস্ট জল দিয়ে স্নান করি, তেল সাবান চিরুনি পর্যন্ত করা যায় না। সো সেই কারণে এরকম সিচুয়েশন, বুঝতেই পারছো যারা, মানে সবাই জানো আর কি। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বা কাল পরশু থেকে ভাবছিলাম যে ভিডিওটা করি করি, কালকেও ভাবলাম যে ভিডিওটা করি, তো আমার ইচ্ছে করলো না। না আজকে আর ভাবলাম যে না, একটু করি, কারণ এটা তো আমার কাজ। এমনটা নয় যে ডেলি লাইফের আপডেট আমি তোমাদের দিই বা দিতে পারি, যতটা পারি শেয়ার করি। এখন তো আমাদের সবাইকেই পালতে হচ্ছে, আর পালার সময় তো অনেক কিছুই করা যায় না, অনেক নিয়ম কানুন থাকে, হয়তো অনেকেই তোমরা জানবে। যেমন মাথা আঁচড়ানো যায় না, জুতো পরা যায় না, এক জামা কাপড়ে থাকতে হয়। বাট এটা এক এক জায়গায় এক এক রকম নিয়ম। আমাদের ওখানে যেমন আমি দেখেছি, আমার যখন দাদু মারা গেছিলো তখন বাবা জেঠুরা তো ধুতি পরেছিল, তাছাড়া মা জেঠিমা সবাই ওই লাল পাড় সাদা শাড়ি পরেছিল, আর সেটা পরেই যতদিন না শ্রাদ্ধ হচ্ছে, যতদিন না ঘাটের কাজ হচ্ছে ততদিন ওটা পরে থাকতেই হয়। বাট এখানে সেরকম কোনো নিয়ম নেই, মানে নেই কি জানি না, বাট আমাদের কোনো বউকেই পরায়নি, শুধু ওরা দুই ভাই ওই ধুতি পরেছিল। আবার এখানে বারুন দিয়েও ঝাড় দিতে নেই, মানে ঝাঁটা দিয়ে ঝাড় দিতে নেই, তো সেই কারণে ওই কাপড়টা দিয়ে ধুলোটা আগে হালকাভাবে ঝেড়ে নিলাম, তারপরে ঘরটা মুছে নিলাম। এখন প্রত্যেক দিনই আমাকে ঘর মুছতে হচ্ছে, কারণ সবাই ধরো খালি পায়ে আসছে, তো ঘরের মধ্যে সবাই ঢোকে, এবার ধুলো ধুলো হয়ে থাকলে একদমই ভাল লাগে না। আর এখন ওয়েদারটাও এমন, মানে শুষ্ক আবহাওয়া, একটুখানি ধুলো থাকলেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো এখানে বসে সবাই এখন আলোচনা করছে কি করা যায় না করা যায় আর কি। আর এটা হচ্ছে এক মামা, মানে আমার শাশুড়ি মায়ের এক ভাই, এই মামার ওপরেই সব দায়িত্ব আর কি, নিজে হাতে দায়িত্ব নিয়ে সব কিছু করছে, মানে আমাদের কখন কি লাগবে, কখন কোন খাবারটা শেষ হয়ে গেছে কি না কি,
মানে সব কিছুই আর কি, শ্রাদ্ধ বাড়িতে যা যা প্রয়োজন হয় সব কিছুই মামা খেয়াল রাখে। আর এইগুলো হচ্ছে বাবার ছবি, শ্রাদ্ধের দিন তো একটা ছবি লাগবে, তাই কোন ছবিটা মানে বাবার একটা সিঙ্গেল ছবি লাগবে, তো সেরম সিঙ্গেল ছবি নেই, তো এখানে 4-5টা ছবি নিয়ে যাচ্ছে দোকানে, ছবির দোকানে। ওখানে গিয়ে যেটা ভালো মনে হবে সেটাই বের করে নিয়ে আসবে। হুম হুম। আর আজকে যেহেতু একাদশীতে তো ভাত খেতে নেই, আর তাছাড়া খই মুরগি চিড়ে কিছুই খেতে নেই, তো আমাদের জানা ছিল না, তো প্রথমে আমি ওই চিড়ে দিয়ে আর বোঁদে দিয়ে মাখিয়েছিলাম, তো মা পরে এসে বললো যে না, চিড়েও খেতে নেই, তো এটা আবার কি করব, নষ্ট হবে, তাই এটা দিদার জন্য তুলে রাখলাম, দিদা পরে খেয়ে নেবে। আর এখন আমাদের মেইন খাবার হচ্ছে এই গ্রিন মুগ ডাল, মানে সকাল দুপুর রাত্রি সব সময়ই, মানে যখন হেভি কিছু খাবার খাবো বলে মনে হয় তখন এই খাবারটা করা হয় আর কি। আর করা হয় বলতে গেলে ওই একবারই, মানে আমাদের রান্না করা খাবারও সে একবারই খেতে হবে। আজকে যেহেতু ভাত খাওয়া যাবে না, চালের কিছু খাওয়া যাবে না, তাই এই গ্রিন মুগ ডালটা সেদ্ধ করা হয়েছে। এর মধ্যে ওই আলু, কাঁচা টমেটো, পাকা টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই সেদ্ধ করা হয়। আর খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোও লাগে, বাট একই জিনিস কী বলো তো, একই জিনিস প্রত্যেক দিন হয়ে গেলে না সেটা একটু কেমন কেমন মনে হয়, মানে অতটাও ভালো ইচ্ছে করে না খেতে। আর এই যে খাটের তলায় সব জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে একটা ছোট্ট আমার সংসার হয়ে গেছে বলতে পারো এই কদিনের জন্য, কারণ যা যা খাই আর কি এখন সব কিছু আমার এখানেই থাকে, সব শুকনো খাবার আর ফলমূল ছাড়া তো আর কিছুই নেই। আর দীপ্তর বন্ধুরা যত মানে যে যে এসেছিলো আর কি, সবাই ফল নিয়ে এসেছিলো, তো ফলও অনেক হয়ে গেছে। এবার ফল দীপ্তও সেভাবে খাচ্ছে না, এখন মা তো খাইই না সেভাবে, তো মোটামুটি খাবার নষ্টই হচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা। ভালো থেকো সবাই।